উপন্যাস মন বাড়িয়ে ছুঁই, পর্ব সংখ্যা 6, রচনায় ফাবিয়া মোমো। রুমের লাইট নিভিয়ে হুসেন মেহনুরের দিকে এগুতে লাগলো মাহতিম। রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলোয় মেহনুরের গৌরবর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে মহাবিষ্ণুর মতো দু চোখ আটকে আছে মাহতিমের। কি অদ্ভুত সৌন্দর্যের মাঝে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে সেটি মাহতিম প্রকাশ করতে পারছে না। অজান্তে পা চালিয়ে বিছানার কাছে এসে বসল মাহতিম। তাকিয়ে দেখল ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহনুর। গাল দুটো রাঙা হয়ে আছে এখনো। জ্বরের প্রকোপে কান্নার হিড়িকের মতো অনেকটা বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ছে সে। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। দীর্ঘ চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডান পাশ ঘেঁষে ফ্লোরে পড়ে আছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে গেছে ওর। চোখ বন্ধ করে থাকার কারণে ঘন বেষ্টিত পাপড়িগুলো অদ্ভুত মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন টানছিল। ক্রমে বিহ্বল হয়ে পড়েছিল মাহতিম। ধীরে ধীরে মেহনুরের কাছে এসে বসল সে। দৃষ্টি বিচরণ করছিল মেহনুরের চোখ, ঠোঁট, গলার ওপর। বেহায়া হয়ে যাচ্ছিল গলার সেই কালো তিলের ওপর। নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে এখন। বেকাবু হয়ে আসছে শরীর মন। এখন এই দৃশ্যের ওপর চাদর টানা প্রয়োজন। ঠিক তখনই জানালাটা বন্ধ করতে উদ্যত হলো সে। মেহনুরকে দেখে আর ক্ষরণ করতে চায় না হৃদয়ে। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে পড়ল, যদি জানালাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে আলোহীন অবস্থা হয়ে যাবে এখন। চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দাটা টেনে দিল। সম্পূর্ণ অন্ধকার না হলেও রুমে আবছা অন্ধকার বিরাজ করল। মনের সকল জড়তা যেন স্বল্প অন্ধকার পেয়ে উধাও হয়ে গেল। হাত এনে রাখলো মেহনুরের কপালের উপর। তপ্তময় কপালে হাত রাখতে যে ঢক করে উঠল বুকটা। চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল মাহতিম। অতি মাত্রায় আশ্চর্য হয়ে নিজের হাতের দিকে তাকালো সে। জ্বরের তাপমাত্রা এতটা প্রবল হয়ে আছে কি করে? অনেকটা উদ্ভ্রান্তের মতো চারপাশে তাকাতে লাগলো মাহতিম। পানি কোথায়, পুত্তি কোথায়, কিছুই যেন খুঁজে পাচ্ছিল না তখন। তাড়াতাড়ি বিছানা থেকে পাশের টেবিলে লক্ষ্য করতেই বাটি সমেত পট্টিটা দেখতে পেল। দ্রুত গতিতে সেটা এনে পট্টি ভিজিয়ে কপালের ওপর চেপে ধরল। মিনিট দুয়েক ওভাবেই চেপে রাখলো ভেজা সুটির পট্টিটা। হালকা মতন গরম হয়ে এলেই আবার ভিজিয়ে নেই সেটা। পরপর অনেকবার ভেজা পট্টি কপালে চেপে পরখ করলো। কিছুটা কমলেও হাত রেখে তাপমাত্রা কিছুটা কমলেও 100-র নিচে নামেনি শিওর। মাহতিম উপায়ন্তর না পেয়ে নীরব ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মাথা কিছুটা নুয়ে মেহনুরের মাথার দুপাশে হাত রেখে ওর মুখের উপর ঝুঁকল। আলো আঁধারির অন্ধকারে ওইটুকুনি মুখটা যেন হৃদয়ের মধ্যে দহন স্পর্শ চালিয়ে যাচ্ছে। কাছে ঢাকার জন্য ব্যাকুল হয়ে উঠছে। অস্থিরতার তীব্র ক্লেশ কাজ করছে মনে। ওকে চোখ শুয়ে দেখতে পাচ্ছিল মাহতিম, কিন্তু নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছিল সে। কিছুক্ষণ ওই বদ্ধ চোখের পাণ্ডুর মুখটার দিকে নীরবে তাকিয়ে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার সামান্য উপস্থিতি পেয়ে এমন অবস্থা হবে ভাবতেও পারিনি পুচকি। এতটা জ্বর বাঁধিয়ে অসুস্থ হয়ে পড়বে ভাবতেও পারিনি। বয়স তো অল্প তোমার, তবুও কেন বড়দের মতো চলাফেরা করো? নিজেকে কেন এত আলাদা মতো রাখো? কথাটুকু শেষ করতেই চোখ থেকে দৃষ্টি সরালো মাহতিম। ওর উপর থেকে যেই উঠতে যাবে গোগানির শব্দ করল মেহনুর। চোখের পাতা স্বল্প আকারে খুললে মুখের ওপর কাউকে যেন টের পাচ্ছিল। অন্ধকারে মুখ স্পষ্ট দেখা না গেলেও মনের ভ্রম ভেবে বিড় করে মেহনুর বলল, অসভ্য একটা লোকের সামনে পড়ে গেছে দাদা ভাই।
ওই অসভ্য লোকটাকে তুমি তাড়িয়ে দাও। চোখ বন্ধ করে অবচেতন অবস্থায় ঘোরের মতো বিলাপ করেছিল মেহনুর। ওর কথা শুনে কপালে ভাঁজ ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহতিম। ক্ষোভে বুকটা দাও দাও করেছে ওর। মেহনুর কেউ কি ছ্যাঁচড়া ভাবলো? কথাগুলো যে জ্বরের ঘরে বলছিল সেটা বুঝে গিয়েছে সে, তাই চুপচাপ মেহনুরের প্রলাপ শুনছে। ওর উপর থেকে একটুও সরল না মাহতিম। ওভাবেই ঝুঁকে মেহনুরের পানে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহনুর তখন তোতলানো সুরে কিছু বলছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে মাহতিম শক্ত কণ্ঠে প্রশ্ন করল, সেই অসভ্য পুরুষটি তোমায় ছুঁয়েছে? মেহনুর প্রশ্ন শুনে শুষ্ক গলায় ঢোক গিলল, চোখের পাতা বন্ধ এবং ঘোরের মধ্যে দুর্বল কণ্ঠে উত্তর দিল, না। চট করে জিজ্ঞাসা ভঙ্গিতে মাহতিম ফের প্রশ্ন ছুড়ল, তাহলে? জীর্ণ গলায় কথা বলতে আড়ষ্ট হয়ে যাচ্ছে মেহনুর। কণ্ঠ নামিয়ে নিচে সুরে বলল, সে আবার সবকিছু দেখে ফেলেছে। গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থাকা মাহতিম হঠাৎ এমন ভঙ্গিমার জবাব শুনে ফিক করে হেসে দিল। উত্তরের জন্য সহাস্য কণ্ঠে বলল, তাই? সে তোমার কি কি দেখেছে বলো তো? প্রশ্নটা করতেই মেহনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করলো, কিন্তু এবারও ব্যর্থ হয়ে চোখের পাতা মুদিয়ে রাখলো। জিহ্বা দিয়ে ফ্যাকাশে ঠোঁট ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, জানি না, আমি কিচ্ছু জানি না। মাহতিম ঠোঁট দুটো চেপে হাসি আটকানোর তীব্র চেষ্টায় আছে। এমন নাদান মেয়ের কাছ থেকে আজগুবি সব উত্তর শুনে মারাত্মক হাসি পাচ্ছে। ইচ্ছে করছে দূরে গিয়ে হাসিটা ঠিক মতো বের করতে, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার ওর কপালে হাত রাখে। তাপমাত্রা আগের মতোই আছে। কপাল থেকে হাতটা যেই সরাবে অমনি তপ্ত করে নরম হাত এসে বাধা দিল সেখানে। মাহতিম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কপাল থেকে হাত সরিয়ে দিল মেহনুর। নিজের উষ্ণ হাত দুটোর মধ্যে মাহতিমের হাতটা আবদ্ধ করে নিল। আঙুলের ফাঁকে আঙুল গুজিয়ে শক্ত করে ধরার চেষ্টা করলো, কিন্তু দেহে সামান্যতম শক্তি না থাকায় শক্ত করে ধরতে পারছিল না। আঙুলগুলো শক্তিহীন হয়ে মাহতিমের হাতটা ছেড়ে দিতে বসলো। মাহতিম ড্যাব ড্যাব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতেই আকস্মিকভাবে শক্ত করে ছেড়ে দিয়ে হাতটা খপ করে ধরল। মেহনুরের উষ্ণ আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজিয়ে পূর্ণ মায়ায় আঁকড়ে ধরল। দুর্বল নরম হাতটা শক্ত হাতের অস্তিত্ব টের পেয়ে প্রশান্ত মনে আবারও আবছা দৃষ্টিতে তাকালো। কিছুই দেখতে পেল না। পুনরায় চোখের পাতা বুঝে হাত জোড়া নিজের দিকে টানতে লাগলো। মাহতিমের এক হাত তখন মেহনুরের ডান হাত আঁকড়ে ছিল, আর একটা ছিল ওর কানের পাশে বালিশের ওপর। মাহতিম নিজেকে চূড়ান্ত রূপে সংযত করার চেষ্টায় ছিল। মেহনুরের এতটা কাছে যেয়ে নিজের মনকে আটকানো দুঃসাধ্য ছিল, তবুও প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণ থাকার প্রয়াস করেছিল মাহতিম। ওই মুহূর্তে সবচেয়ে ধারণাতীত কাজটি করল মেহনুর। মাহতিমের হাতের উল্টো পিঠে নিজের লালাপ উষ্ণ ঠোঁট জোড়া রাখলো। মেহনুরের দিকে দৃষ্টি ফেলে দাঁতে দাঁত চিবিয়ে ফেলল মাহতিম। মেহনুরের কানের পাশে যে হাতটা ভর করে রেখেছিল সেই হাতটা 5 আঙুলে বালিশ খামচে ধরল। বুকের ভেতর হৃদযন্ত্রটা উচ্চ মাত্রায় ধরফর করতে লাগলো। সারা দেহে বেগতিক হারে রক্ত ছুটছিল। আবারও সেই তুফান, আবারও সেই ঝড়, বারবার সেই আকস্মিক টাইফুনে মাহতিমের ভেতরটা লণ্ডভণ্ড হচ্ছিল। মেহনুর তখন হাতের উল্টো পিঠে সমস্ত জায়গায় একটু একটু করে স্পর্শ চালিয়ে যাচ্ছিল। নিজের অজান্তে যেই হাতটাকে নিজের অধিকার হিসেবে ফলাও করছিল, আরেক মিনিটই কার্যক্রম চলতে থাকলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে মাহতিম। সাক্ষাৎ আগুনের সামনে বসে আছে সে, আর একটু বাড়াবাড়ি হলে নিজেকে সে পুরোপুরি হারিয়ে ফেলবে।
এই দৃশ্য যদি রেকর্ড করে দেখানো যেত তাহলে এই মেয়ে বোধহয় গলায় ফাঁসি দিয়ে দম ত্যাগ করত। মাহাতিম চটজলদি ওর হাত ছেড়ে দেয়, এক প্রকার ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। পকেট থেকে তাড়াতাড়ি ফোন করতে যেয়ে ভুলবশত পকেট থেকে কিছু ফেলে দেয়, কিন্তু তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে সেদিকে তাকানো ভুলেই যায়। কানে ফোন লাগিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টায় নিজের সুরকে তর্জমা করে। ওপাশ থেকে ফোন রিসিভ হলে মেয়েলি সুরটা কৌতূহল কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি লাইট নিভিয়েছো কেন? ওর রুমের লাইট নিভিয়ে কি করছো? প্লিজ তাড়াতাড়ি জবাব দাও। আই নিড অ্যাকুরেট অ্যান্সার। মাহতিম এমন প্রশ্ন শুনে খেপাটে ভঙ্গিতে ছুঁয়ে বলল, তোর গালে কাটাই কাটাই 4টা থাপ্পড় মারা দরকার। আগে দেখ বাইরে কেউ আছে কিনা, ভালো মতো দেখবি, একটা কাকপক্ষীও যেন বাইরে টু না মারে। নিধি চটপট ডানে ও বামে মুখ ফেরালো। একটু সামনে বারান্দার রেলিং ধরে নিচের দিকেও দেখলো, কোথাও কেউ নেই। এবার তাহলে শান্তি। ফোনের ওপাশে আশ্বস্ত সুরে জবাব পাঠালো, ডানে বাঁয়ে উপরে নিচে কোথাও কেউ নেই পুরো, তুমি জলদি রুম থেকে বেরিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভেতর মাহতিম নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো। নিজেও একবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে দেখে নিল, তারপর নিধির দিকে ইশারা করে চুপচাপ সিঁড়ি ধরে নেমে গেল। মাহতিম নিজের রুমের দিকে চলে গেলে তাড়াতাড়ি কৌতূহল কমানোর জন্য মেহনুরের রুমের লাইট জ্বালালো নিধি। সবকিছু স্বাভাবিক অবস্থায় দেখে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল, যেন বুকের ওপর থেকে এক টন বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাসে দরজা চাপিয়ে মেহনুরের কাছে এসে জ্বর চেক করলো। জ্বর কিছুটা কম অনুভূত হলেও মাহতিম কেন লাইট বন্ধ করলো সেই উত্তর পেল না এখনো। তাহলে কি করলো এতক্ষণ? দুপুরের তেজে সূর্যটা মধ্য গগনে অবস্থান করছে। মাঠ, উঠোন, আঙিনা গরমের দাপটে খা খা করে উঠছে। দূরের কোনো গাছে বসে বউ কথা কও পাখিটা ছন্দ কাটছে। মাঝে মাঝে যেটুকু হাওয়া বাড়ির মধ্যে ঢুকছে সেটাও গরমের হালকা হয়ে তেজ বাড়িয়ে দিচ্ছে। মেহনুর স্ফীত ভঙ্গিতে চোখের পল্লব খুলতেই দুপুরের প্রহরটা অনুমান করলো। এত বেলা পর্যন্ত কতদিন পর ঘুমালো জানা নেই ওর। মাথাটা দুহাতে চেপে শোয়া থেকে উঠে বসল। কিছু সময় স্থির থেকে তারপর কাঁথা সরিয়ে ফ্লোরে পা রাখলো। এখনো শরীরে দুর্বলতা কাজ করছে, জ্বরের প্রকোপ এখনো অনুভব হচ্ছে, তবে সেটা পূর্বের তুলনায় অনেকটা কম। ফ্লোরে পা দুটো রেখে যেই উঠতে নিবে হঠাৎ একটা জিনিসের দিকে দৃষ্টি পড়ল। কপাল কুঁচকে বস্তুটার দিকে তাকিয়ে থাকতেই পাশের পাশের টেবিলের ধরে নিচে ঝুঁকলো। হাতে সেটা তুলে দেখলো একটা ডিজিটাল সিস্টেমের ঘড়ি। মেহনুর ধীর গতিতে উঠে দাঁড়ালো, ভ্রু দুটো এখনো আগের মতোই কুঁচকানো। ঘড়িটা কালো, স্ক্রিনটা বর্গাকার। দুপাশের কোনো বাটন না পেয়ে স্ক্রিনের উপর আঙুল ট্যাপ করলো, অমনি লাল বাতি জ্বলে প্রথমে সময় শো করলো, এরপর স্ক্রিনটা হুবহু মোবাইলের মতো হয়ে গেল। স্ক্রিনের ওয়ালপেপার দেখে বিস্ময়ে হা হয়ে গেল মেহনুর। ইংরেজিতে ইটালিক অক্ষরে লেখা ছিল অ্যাম আনসারি। নামটার সারনেম দেখে বুঝে গেল ঘড়িটার মালিক মাহতিম। কিন্তু এই বস্তু ঘরে কি করে এলো সেটা ভাবতেই মাথায় হাত দিয়ে বিমূঢ় হয়ে গেল। তার মানে মাহতিম এখানে এসেছিল, এই রুমে, এই জায়গায় ওই অসভ্য বেহায়া লোকটা আবার এসেছিল। প্রচন্ড রাগে ঠোঁট শক্ত করে ভেজানো দরজার দিকে ছুঁড়ে মারল ঘড়িটা। কাঠের দরজায় বিকট শব্দ তুলে ফ্লোরে যেয়ে পড়ল সেটা।
মেহনুর ক্রুদ্ধ ভঙ্গিতে শরীরের সব দুর্বলতা ভুলে চুল পেঁচিয়ে খোপা করতে লাগলো। এখনই দাদা ভাইকে ডেকে সায়স্তা করা প্রয়োজন। বেহায়া লোক কথাকার, লজ্জা নেই, শরম নেই, বিনা অনুমতিতে রুমে ঢুকে কাহিনী করছে। একে তো বাঁশি দিয়ে তক্তা বানানো উচিত। দানবের মতো বড় শরীর বানিয়েছে, বেশি বানিয়েছে শক্ত। ইনোসেন্ট একটা অ্যাটিটিউড দেখিয়ে সবখানে দাপট দেখাচ্ছে, অথচ লজ্জা নেই একটুও। ঠাস করে ঝোর মেরে ইজ্জতের ফালুদা করা উচিত এই লোকটার। অসভ্য অভদ্র কথাকার, কি বলবে ডিসেন্ট ফ্যামিলি থেকে বিলং করে। প্রচন্ড ক্রুদ্ধ হয়ে নিজের চারপাশ খুলে দরজার বাইরে পা রাখলো মেহিনুর। এই সময়টাই সৌভিকীরা গাছতলায় বসে আড্ডা মারে, নীতিরা সেখানে পেয়ারা খেতে থাকে, বুবুরা গোসলের জন্য লাইন ধরতে থাকে, আর মা, বড় মা, ছোট মা মিলে রান্নার কাছে থাকে। দাদা ভাই নিশ্চয়ই এখন পড়ার কক্ষে বই নিয়ে বসে আছে। মার্জাও এখন রুমের মধ্যে শুয়ে থাকবে। আর ওই অসভ্য বদপুরুষ ইতর লোকটা ফোনের ভেতর ঘুটুর ঘুটুর করবে। সব তথ্যই মেহনুর মাহদির মাধ্যমে জেনে ফেলেছে। মেহনুর দাদা ভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য দুহাতে শাড়ি ধরে সিঁড়ি দিয়ে নামে এবং এক দৌড় দিয়ে পড়ার কক্ষে ঢুকে পড়ে। বিশাল বড় চারকোনা কক্ষটা বইয়ের রাজ্য হিসেবে বানানো হয়েছে। হান্নান শেখের সব সাহিত্যের রস এখান থেকেই আস্বাদিত হয়। কক্ষের ঠিক বাম পাশে 4টে বিশাল বড় শেলফ, ডান পাশে 2টা কাঠের আলমারি রাখা, মাঝখানে একটা গোল টেবিল সাজানো, সেই সঙ্গে 4টে চেয়ার রাখা। বাম পাশের শেলফের ওখান থেকে খুটখুট শব্দ হচ্ছিল তখন। দাদা ভাই সম্ভবত বই নামাচ্ছেন পড়ার জন্য। মেহনুর সেখানে এগিয়ে গিয়ে একটার পর একটা শেলফ পেরুতেই রাগত সুরে বলল, দাদা ভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যে বন্ধুর মেয়ে এখানে এসেছে, তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই লোকটার নাম সম্ভবত মাতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারছি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আজও লুকাবো না। সেই দিন সবাই লিয়াকত কাকার বাড়িতে যখন গেল, তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরেছিলাম, আর ওই লোক তখন বিদ্যুৎ বৃষ্টির মতো চমকে গিয়ে প্রথম শেলফের কাছে দৃষ্টি আটকে গেল। মেহনুরের ঠোঁট তখন শব্দটা বলার জন্য খুলছিল, সেটা ওভাবেই অচল হয়ে গেল, আর স্বাভাবিকভাবে বন্ধ হলো না। চোখের সামনে এমন ব্যক্তিকে দেখে হতভম্ব হয়ে বাঘ বিতন্তা হারিয়ে ফেলল। চোখের পলকে যেন পড়ল না। উজ্জ্বল বর্ণের গাটার উপর ডার্ক ব্লু কালারের টি শার্টে ঢাকা, ট্রাউজারটা সাদাটে রঙের অনেকটা, টি শার্টের হাতা যেন ফেটে যাচ্ছে বাইসেপস মাসলস গুলোর কারণে। পেশিবহুল বাহু দেখে ভয় পেল মেহনুর। বাঘের মতো এক ধাবার হাত উগুলো। ওই হাতে যদি একটা চটকানা কেউ খায়, নির্ঘাত ওমাগো বলে 2 দিন অজ্ঞান থাকবে। বাঘভ্রুতা তীক্ষ্ণভাবে উঁচু করে তোলা, যেন দৃষ্টি দিয়ে গ্রোগ্রাসে খেয়ে ফেলবে। ঠোঁট দুটো শক্ত করে রাখা, যেন বাকিটুকু আর ভাবতে চাইল না মেহনুর। চিন্তার চাকা বন্ধ করে চুপচাপ পিছাতে লাগলো। অনবরত ঠোক গিলতে গিলতে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল, আর হাতে থাকা শ্যালক হোমসের বইটা যেন ধারালো অস্ত্রের মতো লাগছিল। কিন্তু মেহনুর পিছনে না তাকিয়ে পিছিয়ে যাওয়ার জন্য একটুও বুঝতে পারেনি যে 4 নাম্বার শেলফের সাথে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মাহদিম ওর ভীতু চেহারা দেখেই হঠাৎ শেলফটার দিকে নজর পড়ল, কিন্তু বাধা দেওয়ার আগেই যা হওয়ার সেটা ঘটে গেল। সেই সঙ্গে বাড়তি কাহিনী সূক্ষ্ম ঘটনা হিসেবে যুক্ত হলো, যেটা মাহদিম খেয়াল করেনি। মেহনুর অস্পষ্ট শব্দে ব্যথার সুরে শিউরে উঠতেই তৎক্ষণাৎ চোখ কুঁচকে ঠোঁট কামড়ে ফেলল, মাথাও নুইয়ে ফেললো সাথে সাথে। মাহদিম ওর দিকে এগুলো ঠিকই, অথচ মেহনুর ওর আগমন দেখে আর পিছালো না।
মাহতিম একদম ওর সামনে এসে দাঁড়ালো। শার্লক হোমসের বইটা মেহনুরের ঠিক মাথার উপরে থাকা তারটার ফাঁকে ঢুকিয়ে বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই ছিল না। আমি তোমাকে কিছুই করিনি। অকারণে মনের মতো ভয় ঢুকিয়ে রেখেছ। আমি এতটাও অসভ্য নই যতটা তুমি নানার কাছে বিচার দিতে এসেছ। মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো মেহনুর। সামনে দাঁড়ানো দানবীয় মানুষটার মুখটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা ছিল। মাহতিম বইটা তাকির ভেতরে ঠেলে দিয়ে মেহনুরের দিকে তাকালো। আর তখনই আবিষ্কার করলো মেহনুরের গাল বেয়ে অজস্র অশ্রুফোঁটা দেদারসে গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে কিছু হজম করার চেষ্টা চলছে। চেহারার উপর যন্ত্রণার ছাপ লেপে গেছে, যেটা কয়েক সেকেন্ড আগেও ছিল না। প্রচন্ড অবাক হয়ে ওর দিকে প্রশ্ন ছুড়ল মাহতিম, তুমি কাঁদছো কেন? পিঠে কি বেশি ব্যথা পেয়েছো? মেহনার উত্তর না দিয়ে চোখ আরো তীব্র রূপে কুঁচকে ফেলল। শেলফের ধাক্কা খেয়ে পিঠ এত ব্যথা হবার কথা না। ব্যাপারটা কেমন সোজা থাকলো না। মাহতিম ব্যাপারটা তলিয়ে দেখতেই আপাত মস্তক যেই তাকালো, সাথে সাথে বিস্ফোরণ চাহনিতে চেঁচিয়ে উঠল, ওই রক্ত কিসের? ওখান থেকে হাত সরাও। চেঁচানো কণ্ঠ শুনে এক দফা শিউরে উঠল মেহনুর। চোখ খুলে মাহতিমের দিকে তাকালো। চোখাচোখি হতেই থরথর করে কাঁপতে থাকা হাতটা কোমরের ডান পাশ থেকে সরাতে লাগলো। কাঁচা হলুদ রঙের শাড়ি পরুয়া মেহনুর আঁচলের নিচ থেকে হাত বের করে সামনে ধরতেই মাহতিমের দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। ওর হাত টেনে দেখতে বাকরুদ্ধ ভঙ্গিতে মাহতিম সঙ্গে সঙ্গে ওর কোমরে হাত রাখলো। জীবনে এই প্রথম দেহের উপর অনাকাঙ্ক্ষিত ব্যক্তির স্পর্শ পেয়ে সমস্ত গা শুদ্ধ কেঁপে উঠল মেহনুরের। মাটির সুগভীর পথে নিজেকে কবর দিতে ইচ্ছে করেছিল ওর। তীব্র আক্ষেপে আক্রান্ত হয়ে চোখ বন্ধ করে কেঁদে ফেলল। হাতে ভেজা ভেজা সিক্ত অবস্থা অনুভব করতেই মাহতিমের দৃষ্টি স্থির হয়ে গেল। গল গল করে রক্তের স্রোতে যেন হাতটা লেপ্টে যাচ্ছিল।